হ্যালো ভিউয়ার্স, অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করবর্ষ ২০২৫-২৬ সালের জন্য আপনি কিভাবে ই-রিটার্ন সাবমিশন করবেন, সেটা নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে। আমরা আমাদের চ্যানেলে আলোচনা করেছি কিভাবে আপনি অনলাইনে ই-রিটার্ন সাবমিশন করবেন। আমরা অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ভিডিওগুলো ছিল বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। কিভাবে আপনি রিটার্নে লগইন করবেন বা কিভাবে অ্যাসেসমেন্ট ট্যাবটা অর্থাৎ এই ট্যাবটা ফিল আপ করবেন বা এখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নিয়ে আমাদের একটা ভিডিও ছিল, ভলান্টারি ডিসক্লোজার ইনকাম নিয়ে আমাদের একটা ভিডিও ছিল এবং ইনকামের বিভিন্ন হেড নিয়ে মানে বেতন খাতে আয়, রেন্টাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম বা বিজনেস ইনকাম যাদের আছে এরকম বিভিন্ন হেড নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি। এছাড়া অন্যান্য ট্যাবগুলো যেমন ছিল, যেমন রিবেট, কিভাবে আপনি রিবেট ক্লেইম করবেন বা এক্সপেন্ডিচারগুলো কিভাবে আপনি দেখাবেন, অ্যাসেট লায়াবিলিটিগুলো কিভাবে দেখাবেন বা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে আপনি কিভাবে এআইটি ক্লেম করবেন, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে কিভাবে আপনি এআইটি ক্লেম করবেন ইত্যাদি বিভিন্ন ভিডিও আমাদের অনলাইনে দেওয়া ছিল। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আসলে আমরা একটা কমপ্লিট ফাইল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের আলোচনাটা হচ্ছে সরকারি চাকুরিজীবীদের জন্য। মানে আপনারা যারা সরকারি চাকুরিজীবী আছেন, আপনাদের ফুল রিটার্নটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করি। আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। এই সবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে, অথবা টাইপ করতে পারেন www.cripon.com। এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই ২০২৫ সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিং এর ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কাজে আসবে। সো আমরা আজকে যে ব্যক্তি ট্যাক্স রিটার্নটা আপনাদেরকে দেখাবো সেখানে যে ইনকামটা আছে, ডেফিনিটলি যেহেতু এটা সরকারি চাকুরিজীবীদের আয় রিটার্ন, ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থাকবে। এর পাশাপাশি ওনার ব্যাংক ইন্টারেস্ট থাকবে এবং হচ্ছে ওনার ডিপিএস ইনকাম থাকবে এবং ওনার একটা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকবে, সেটা ডিটেলস আমরা আলোচনা করব। আমার ভিডিওতে অনেকে আসলে কমেন্ট করেছেন যে যাদের পোস্ট অফিসে মানে পোস্ট অফিসে যারা টাকা রাখে এই টাকা বা এই ইনকামটা কিভাবে দেখানো যায়। তো আমার কাছে এজন্য মনে হচ্ছে এটা আসলে দেখানো উচিত। যেহেতু অনেকেরই কোয়েশ্চেন ছিল, অনেকে আমাকে পার্সোনালি নক করেছে যে এটা আসলে কিভাবে দেখানো যায় এটা নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের আলোচনাটাই এটাও থাকবে। সো ই-রিটার্ন সাবমিশন করার জন্য আপনি গুগলে এসে ই-রিটার্ন লিখে সার্চ করতে পারেন। সার্চ করার পরে ১ম যেটা আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে ই-রিটার্ন আপনাকে ক্লিক করা লাগবে। তো আপনার যদি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন, আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি দেখে নিতে পারেন। তো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আই এম অলরেডি রেজিস্টার্ড এ এখানে ক্লিক করতেছি। সো ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটা আসবে। আপনি এখানে টিন নাম্বারটা দিবেন, আপনার ১২ ডিজিটের টিন নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন এবং দেন ক্যাপচা কোড দিয়ে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এরকম ইন্টারফেসটা আসবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৫-২৬ দেখানো থাকবে। কারণ আমরা ২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ কর বর্ষের জন্য ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছি। অ্যাসেসমেন্ট ইয়ার ২৫-২৬ মানে হচ্ছে 1st অফ জুলাই ২০২৪ থেকে ৩০শে জুন ২০২৫। এই সময়কালে আমাদের যে ইনকাম হয়েছে, যে এক্সপেন্ডিচার হয়েছে বা যে ইনভেস্টমেন্টগুলো আমরা করেছি সেগুলোর বেসিসে আমরা আমাদের ট্যাক্স রিটার্নটা প্রিপারেশন করব। তো ট্যাক্স রিটার্নটা করার জন্য আমরা রেগুলার ই-রিটার্নে আসলাম। রেগুলার ই-রিটার্নে আসার পরে দেখেন এখানে ইনকাম ইয়ার যেটা আছে এখানে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্টই থাকবে। আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম মানে ফুললি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে কিনা সেটা আমরা নো দিচ্ছি। এটা আমরা আসলে কারো যদি ফুললি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম থাকে আপনি ইয়েস এ টিক চিহ্ন দিতে পারেন। সো এই ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নিয়ে প্রায় ৪০-৪৫ মিনিট আমাদের এই ভিডিওটা আপনি দেখতে পারেন। এটা আসলে আপনার জানার যদি ইচ্ছা থাকে ট্যাক্স এক্সেম্পটেড এর একটু ডিটেইলস নিয়ে আমরা কথা বলেছি। তো আপনি এটা দেখতে পারেন কারণ সরকারি চাকরিজীবীরা যারা আসলে পেনশনে আছেন তাদের ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের মধ্য দিয়ে তাদেরকে আসলে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতে হয়। তো যেহেতু আমাদের এটা ওইটা রিলেটেড না, আমি এখানে নো দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন হেডস অফ ইনকামে আমরা ২ টা হেড সিলেক্ট করেছি। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। কারণ আমরা যে ফাইলটা তৈরি করব সেখানে তার এমপ্লয়মেন্ট ইনকাম আছে এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। এখানে আর নিচের কোনো কিছুই তার জন্য অ্যাপ্লিকেবল না। আমি কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে যাওয়ার পরে এখানে আসলে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার এরিয়াটা কোথায়, মানে আপনি কোন এরিয়াতে আছেন, আপনার টিনটা কোন এরিয়াতে বা কোন জুরিসডিকশনে। এটা ঢাকা, নর্থ, সাউথ, চট্টগ্রাম এবং আদার সিটি কর্পোরেশন আছে অ্যান্ড এনি আদার এরিয়া আছে। তো আমরা যে রিটার্নটা সাবমিশন করব সেটা এনি আদার এরিয়া নিয়ে। দেন হচ্ছে এখানে কয়েকটা ক্যাটেগরি আছে, মানে কেউ যদি এই ধরনের
বেনিফিট পেয়ে থাকেন, মানে পার্সন উইথ ডিসেবিলিটি বা ফ্রিডম ফাইটার থাকেন, বা কেউ যদি লিগ্যাল গার্ডিয়ান হিসেবে ডিসেবল চাইল্ড এর জন্য মানে বেনিফিটটা নিতে চান, সেক্ষেত্রে এটা ফিল আপ করা লাগবে। সো দেখেন আমাদের ক্ষেত্রে এগুলো কোনোটাই অ্যাপ্লিকেবল না। সো আমি এখানে কোনোটাতেই টিক চিহ্ন দিচ্ছি না। আমরা ট্যাক্স রিবেটের এখানে ইয়েসে টিক চিহ্ন দিচ্ছি, কারণ আমরা ট্যাক্স রিবেট ক্লেম করব। তো ট্যাক্স রিবেটটা মানে হচ্ছে আপনি কিছু এরিয়াতে যদি ইনভেস্টমেন্ট করেন ট্যাক্স অ্যালাউড এরিয়াগুলোতে, তাহলে আপনি কর ছাড় পাবেন, সেটাই ট্যাক্স রিবেট। আর এই পাশে হচ্ছে IT10B রিকোয়ারমেন্টস। IT10B মানে হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট। তো এটা আপনার এখানে কয়েকটা কোয়েরি আছে। কোয়েরি বলতে আপনার আসলে মোট সম্পত্তি কত, মানে মোট সম্পত্তি বলতে 30শে জুন 2025 এই ডেটে আপনার মোট সম্পত্তি যদি 50 লক্ষ টাকার উপরে হয়, তাহলে আপনি ইয়েসে টিক চিহ্ন দিতে পারেন বা ক্লিক করতে পারেন। বা আপনার যদি একটা মোটর কার থাকে, মানে গাড়ি থাকে, বা আপনার যদি অফশোর প্রপার্টি থাকে, অফশোর প্রপার্টি মিনস হচ্ছে আপনার দেশের বাইরে যদি কোনো সম্পত্তি থাকে, বা আপনি যদি কোনো শেয়ার হোল্ডারের ডিরেক্টর হয়ে থাকেন, বা আপনার হাউস প্রপার্টি যদি থাকে, তাহলে আপনি মানে থাকলে ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নো। তো এখানে দেখেন একটা অপশন আসছে IT10B মে নট বি ম্যান্ডেটরি। আমার জন্য ম্যান্ডেটরি না, স্টিল আমি সাবমিশন করতে চাচ্ছি কিনা। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 167 অনুসারে আমরা মূলত এই IT10B মানে হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্টটা সাবমিশন করে থাকি, যেটার বাংলায় নাম হচ্ছে পরিসম্পদ এবং দায়ের বিবরণী। এখানে একটা ম্যান্ডেটরি পয়েন্ট আছে, সেটা হচ্ছে সকল গণকর্মচারী অর্থাৎ পাবলিক সার্ভিস হোল্ডারদেরকে আবশ্যিকভাবে সম্পদ এবং দায়ের বিবরণীটা দাখিল করতে হবে। আপনাদেরকে ম্যান্ডেটরি IT10Bটা সাবমিশন করতে হবে, অর্থাৎ অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা সাবমিশন করতে হবে। আমরা ইয়েস দেবো, মানে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এটা ইয়েসই দেওয়া লাগবে। তো ইয়েস দিয়ে আমরা কন্টিনিউতে যাচ্ছি। কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন আমার এখানে ট্যাবগুলো ভিজিবল হয়েছে। অ্যাসেসমেন্ট ট্যাব, ইনকাম ট্যাব, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট লাইবিলিটিস, ট্যাক্স পেইমেন্ট এবং হচ্ছে রিটার্ন বিও। তো সবগুলোই আমাদের এখানে ভিজিবল হয়েছে। সো আমরা সবগুলো নিয়ে কথা বলবো। তো আমরা এখন আসছি ইনকাম ট্যাবে। এতক্ষণ আমরা যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সেটা ছিল অ্যাসেসমেন্ট ট্যাব রিলেটেড। এখন আমরা ইনকাম ট্যাবে আসছি। দেখেন ইনকামের ট্যাবে আমার ২টা সাব ট্যাব দেখাচ্ছে। একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এই যে এটা যেটা দেখতেছেন, আর হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। কেন ২টা দেখাচ্ছে? কারণ আমরা অ্যাসেসমেন্টের মধ্যে এখানে ২টা হেডই সিলেক্ট করেছিলাম, মানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ২টা ইনকামের হেডই সিলেক্ট করেছি বিধায় ২টা আসছে। আমি যদি ৩টা সিলেক্ট করতাম বা ৪টা সিলেক্ট করতাম তখন ৪টাই আসতো। ঠিক আছে? সো এইজন্যই ২টা আসছে। আমরা এই ২টাই এখন ফিল আপ করব। তো প্রথম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আমার বেতন খাতে যে আয়। তো সরকারি চাকরিজীবীদের বেতন খাতে আয়ের ডিটেইলস নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলেছি। মানে যত ধরনের ডিটেইলস থাকে। এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, এখানকার ডাটাটা ইনপুট করা আপনার জন্য খুবই ইজি হবে। তো আপনি এই ভিডিওটা দেখতে পারেন যদি দেখে না থাকেন। তো আমি তাও আলোচনা করব। তবে আমি সবগুলো নিয়ে তো আলোচনা করব না। আমি এখন একটা সেলারি স্টেটমেন্ট থেকে ডাটাগুলো এন্ট্রি করার চেষ্টা করব। সো দেখেন আমাদের কাছে যে ডাটাটা আছে সেটা হচ্ছে একজন টিচারের অ্যাসিস্ট্যান্ট টিচার। উনি সায়েন্সের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। ইয়ার দেয়া আছে 2025-26 এবং অন্যান্য ইনফরমেশনগুলো আমরা হাইড করে রেখেছি বিকজ অফ কনফিডেনশিয়ালিটির জন্য। সো আমরা যেহেতু শিখতেছি অ্যাজ এ ট্রেনিং পারপাস, সো আমরা আসলে এইজন্যই মানে নামগুলো হাইড করে রেখেছি। তো এখানে যদি আপনি দেখেন জুলাই 2024 থেকে জুন 25 পর্যন্ত ওনার যে টোটাল ইনকামটা দেয়া আছে। তো আমরা যদি হেডগুলো দেখি, দেখেন এখানে বেসিক পে দেয়া আছে, অ্যান্ড দেন এডুকেশনাল অ্যালাউন্স দেয়া আছে, হাউজিং রেন্ট অ্যালাউন্স দেয়া আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স দেয়া আছে, টিফিন অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এবং হচ্ছে স্পেশাল বেনিফিট। এই হচ্ছে টোটাল গ্রস, যেটা হচ্ছে ৩,৬৪,৪০০ টাকার মতো। আমরা এটা এন্ট্রি দেবো। এর পাশাপাশি আমরা এখানে দেখেন খরচ আছে কিছু, মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের একটা ডিডাকশন আছে, স্ট্যাম্প ডিউটি আছে, আর একটা হচ্ছে এমপ্লয়িজ বিনিবুলেন্ট ফান্ড বাবদ ওনার কিছু ডিডাকশন আছে। তো এই ২টা পেজ আমাদের জন্য দেয়া আছে। হ্যাঁ, আমরা এখান থেকে ডাটাটা এন্ট্রি করার চেষ্টা করব এখন। সো দেখেন আমাকে প্রথমে এমপ্লয়মেন্ট টাইপে এসে সিলেক্ট করতে হবে যে আমি গভর্নমেন্ট পে স্কেলের জন্য ২টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে থ্রু আইবিএস প্লাস প্লাস, আর একটা হচ্ছে নট থ্রু আইবিএস। তো আমরা এটা যেহেতু আইবিএস এর থ্রুতে, আমরা পেমেন্ট থ্রু আইবিএস এটাই সিলেক্ট করলাম। দেন নেম অফ দ্য অফিসের নামটা দেওয়া লাগবে। সো আমি এখানে নরমাল ইউনো অফিস দিয়ে দিলাম। যে আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে আপনি যে রেসপেক্টিভ যে অফিসে চাকরি করেন আপনি সেই অফিসের নামটা দেবেন। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা ট্রেনিংয়ের জন্য, এই জন্য আমি খুব সংক্ষেপে যাচ্ছি। আপনার ক্ষেত্রে আপনার অ্যাকচুয়াল ডাটাটাই আপনাকে এন্ট্রি করা লাগবে। এরপর দেখেন বেসিক পে। আমাদের ক্ষেত্রে বেসিক পে যেটা দেয়া আছে সেটা হচ্ছে কত, আমি একটু যদি জুম করি, বেসিক পে দেয়া আছে ২,০৪,৩৮০। সো আমি এখানে ২,০৪,৩৮০ এন্ট্রি করলাম, অ্যান্ড দেন হচ্ছে এডুকেশন অ্যালাউন্স। সো দেখেন এডুকেশন অ্যালাউন্স যদি আমি বলি, এখানে আমার জন্য রেডিলি যে হেডগুলো দেয়া আছে বেসিক পে, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স এটার মধ্যে নাই। তাহলে আমি কিভাবে এডুকেশন অ্যালাউন্সটা এন্ট্রি করব? আমাকে এই যে অ্যাড মোডে যাইতে হবে। অ্যাড মোডে গিয়ে আমি খুঁজবো। আমি ইউ দেওয়ার পরে দেখেন এডুকেশন অ্যালাউন্স চলে আসছে। তো আমি এডুকেশন অ্যালাউন্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে এডুকেশন অ্যালাউন্সটা আসছে। এখন আমি অ্যামাউন্টটা এন্ট্রি করব। অ্যামাউন্টটা হচ্ছে আপনার কত? ৬,০০০ টাকা। সো ৬,০০০ টাকা আমি এন্ট্রি করলাম। দেন হচ্ছে পরবর্তী হেডটা যদি আমি বলি, পরবর্তী হেড হচ্ছে হাউজিং রেন্ট অ্যালাউন্স, মানে হাউস রেন্ট অ্যালাউন্স। এটা হচ্ছে
৮৪,০০০ টাকা। সো ৮৪,০০০ টাকা আমরা এখানে এন্ট্রি দিয়েছি হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে। দেন হচ্ছে পরের হেডটা হচ্ছে আপনার আ মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে ১৮,০০০ টাকা। ওকে? সো মেডিকেল অ্যালাউন্স এখানে দেয়া আছে। ১৮,০০০ টাকা আমি এন্ট্রি দিলাম। সো এখানে পরেরটা হচ্ছে টিফিন অ্যালাউন্স। এগেইন টিফিন অ্যালাউন্সটা এখানে নাই। দেন আমি আবার TIFF দিলাম। মানে এখানে খুঁজলাম টিফিন অ্যালাউন্স চলে আসছে। টিফিন অ্যালাউন্স হচ্ছে কত? ৳২,৪০০ রাইট? সো আমি ৳২,৪০০ এন্ট্রি দিলাম। দেন হচ্ছে ফেস্টিভাল অ্যালাউন্স। ফেস্টিভাল অ্যালাউন্সটা এখানে এভেইলেবল আছে, মানে রেডিলি এভেইলেবল আছে। ফেস্টিভাল অ্যালাউন্স হচ্ছে আপনার ৳৩৪,২০০ ৳৩৪,২০০ এটা আমরা এন্ট্রি দিলাম। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আপনার আ বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স। এটা হচ্ছে কত? ৳৩,৪২০ হ্যাঁ? বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স ৳৩,৪২০ অ্যান্ড নেক্সট হচ্ছে লাস্টেরটা স্পেশাল বেনিফিট। তো আমরা যদি এখানে স্পেশাল বেনিফিট দেখেন এখানে নাই। বেসিক পে, হাউস রেন্ট অ্যালাউন্স এগুলোর মধ্যে নাই। এগেইন আমাকে খুঁজতে হবে। আমি এই যে স্পেশাল মানে ডিয়ারনেস অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট দেয়া আছে। এটা আমি আনলাম অ্যান্ড দেন হচ্ছে ৳১২,০০০ মানে সিলেক্ট করলাম। দেন এই যে ৳১২,০০০ আমি এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পরে দেখেন আমার কাজটা হচ্ছে যে সেভ ড্রাফট দেয়া। আপনি যখনই সেভ ড্রাফট দিবেন তখন এখানে দেখবেন যে এই যে এমপ্লয়মেন্ট সামারিটা চলে আসবে। আমি সেভ ড্রাফট দিলাম। এই যে এমপ্লয়মেন্ট সামারিতে আসবো। এমপ্লয়মেন্ট সামারিতে আসার পরে দেখেন আমার ইনকাম, টোটাল ইনকাম আসছে ৳৩,৬৪,৪০০। তো এই যে দেখেন এখানে যদি আমরা আসি, টোটাল ইনকামটা এই যে ৳৩,৬৪,৪০০ অর্থাৎ অ্যাকুরেটলি এটা মিলে গেছে। তো এখন যদি আমরা দেখি আসলে কতটুকু ট্যাক্স ফ্রি বা কতটুকু ট্যাক্স এক্সেম্পটেড হয়েছে। কারণ আমরা জানি সরকারি চাকরিজীবীদের জন্য একটা এসআরও আছে। সো এসআরওটা হচ্ছে ২২৫ নাম্বার এসআরও এবং এই এসআরওটা হচ্ছে আপনার ২০২৩ সালের। সো ২০২৩ সালের এই ২৫ নাম্বার এসআরও দিয়ে যেটা বলা আছে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা শুধুমাত্র বেসিক পে এবং হচ্ছে ফেস্টিভাল অ্যালাউন্সটাই হচ্ছে তাদের ট্যাক্সেবল, হ্যাঁ? অন্যান্য স্যালারির এলিমেন্টস উনি যদি এটা পে স্কেল অনুসারে পেয়ে থাকে তাহলে এটা ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের মধ্যে যায়। ট্যাক্স এক্সেম্পটেড মানে হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়। তো আপনি যদি দেখেন তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে বেসিক পেটাই আসছে এবং ফেস্টিভাল অ্যালাউন্সটা আসছে। যদি আপনার এটা না জানলেও হবে, এটা সিস্টেম অটোমেটিক্যালি ডিটারমাইন করবে। তো এখান থেকে আমরা দেখতেছি তার ৳৩,৬৪,৪০০ হচ্ছে টোটাল তার ইনকাম হয়েছে এবং এখান থেকে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হিসেবে বাদ গিয়েছে ৳১,২৫,৮২০। এখন তার ট্যাক্সেবল ইনকাম আসছে ৳২,৩৮,৫৮০। সো এটা হচ্ছে তার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ডিটেইলস। তো আমরা একটা এন্ট্রি দিব, সেটা হচ্ছে যারা সরকারি চাকরিজীবী হোল্ডার আছেন তাদের হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের থেকে একটা ইনকাম হয়, রাইট? একটা ইন্টারেস্ট ইনকাম হয়। তো এটা হচ্ছে তার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের একটা স্টেটমেন্ট। এগেইন এখানেও কিছু ইনফরমেশন হাইড করা আছে। অ্যাকাউন্ট নাম্বারটা আমার একটু এডিট করা। যেহেতু আমরা ট্রেনিং পারপাস ইউজ করতেছি অনেক কিছুই। সো এখানে দেখেন সাবস্ক্রিপশন আছে ৳৪৮,০০০ যেটা আসলে আমাদের যে সেলারির যে স্টেটমেন্ট আছে, সেলারি স্টেটমেন্টের সাথে হুবহু মিলে যাচ্ছে। আমি যদি দেখাই সেলারি স্টেটমেন্টটা, আমরা ডিডাকশন এর মধ্যে দেখেছিলাম যে এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে ডিডাকশনটা ছিল সেটা ৳৪৮,০০০ ছিল। তো এই ৳৪৮,০০০ এই আসলে তার কন্ট্রিবিউশন। এই যে সাবস্ক্রিপশন আমি যদি বলি, সাবস্ক্রিপশন হচ্ছে এই ৳৩৮,০০০ এবং তার ৳৪৮,০০০ টোটাল এবং এখানে যদি দেখেন একটা প্রফিট আছে। প্রফিট হচ্ছে কত? ৳৫০,৭৫৫ এবং ৪৪ পয়সা। ঠিক আছে? এবং এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। তো এটা যেহেতু একটা ইনকাম, রাইট? এই যে প্রফিটটা, এটা আমাদেরকে আসলে ইনকামের মধ্যে আনতে হবে। তো এটাও আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এর এখানে আনবো। আমরা এই যে এড মোড এ গিয়ে আমরা ধরেন যে GPF লিখে সার্চ দিলাম। এই যে GP দেওয়ার সাথে, সাথে GPF ইন্টারেস্ট চলে আসছে, হ্যাঁ? যে ইন্টারেস্টটা আপনার অ্যাক্রু হইছে। সো এখানে দেখেন ৳৫০,৭৪৪ আমরা দেখেছিলাম, রাইট? ৳৫০,৭৫৫ আচ্ছা ৳৫০,৭৫৫ আমরা GPF এর ইন্টারেস্ট হিসেবে এড করলাম এবং এটাও কিন্তু কি ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে যাবে। আমি যদি এখান থেকে দেখাই, আমরা যে এন্ট্রি করেছি এই যে GPF ইন্টারেস্ট, এটাও দেখেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে গিয়েছে। হ্যাঁ? তো অনেকে এটা দেখান না। তো এটা অবশ্যই দেখানো বেটার, ভালো যে আপনি যেহেতু আপনার ইনকাম হয়েছে, সো ইনকামটা দেখানোটাই ভালো। সো দেখেন সেলারি টোটাল ডাটা আমাদের ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এ আসলাম। ফাইন্যান্সিয়াল অ্যাসেট এ কেন আসলাম? উনার ২ টা ডিপিএস আছে। আমি যদি ডিপিএস গুলা দেখাই, সো এটা হচ্ছে তার ডিপিএস। সোনালী ব্যাংকে তার ২ টা ডিপিএস আছে, হ্যাঁ? তো এখানে দেখেন ডিপিএস এর এখানে ইনফরমেশন গুলো হাইড করা আছে। এখানে আমরা যেটা করেছি, মানে জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য দেখেন এটা 1st অফ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত এবং ওনার এখানে ৳৫,৩২,০০০ মতো ওপেনিং আছে আর ওনার এই ৳৪,২১০ করে উনি ইনস্টলমেন্ট পে করে। তবে এখানে উনি একটা ইন্টারেস্ট পেয়েছে ৳৪৪,৫২৪ মতো এবং উনার থেকে ট্যাক্স ডিডাকশন করছে ৳৬,৬৭৯ মতো এবং ৳৫০০ মতো উনার এক্সারসাইজ ডিউটি ছিল। এই হচ্ছে আমি যদি বলি মানে একটা ডিপিএস এর ডিটেইলস। তো আমরা কি করেছি, উনার যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এর যে ইনকাম গুলো আছে সবগুলো ইনকামটাকে আমরা একটা এক্সেলে আনার চেষ্টা করেছি। তো উনার ৩ টা অ্যাকাউন্ট আছে, ৩ টাই সোনালী ব্যাংকে। তো অ্যাকাউন্টগুলাকে আমরা সাজাইছি, মানে যেভাবে আমাদেরকে এন্ট্রি দিতে হবে। এখানে টোটাল একটু আগে যেটা আপনারা দেখলেন যে ৳৪৪,৫২৪ পেয়েছে। এই যে এটা হচ্ছে সেটা। ৳৪৪,৫২৪ মতো উনি ইন্টারেস্ট পেয়েছে। এক্সারসাইজ ডিউটি ছিল ৳৫০০ এবং টিডিএস হচ্ছে ৳৬,৬৭৯ আর উনার ইয়ার এন্ড ব্যালেন্সটা আমাদের লাগবে। ইয়ার এন্ড ব্যালেন্সটা আমরা নিয়ে আসছি।
এখানে কেন এইভাবে আমরা সাজাইছি? আমরা যদি আপনাদেরকে রিটার্ন থেকে দেখাই, এখান থেকে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে আমরা এই যে ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট এ আসবো। মানে যেটা ব্যাংক এবং এফআই। তো দেখেন এখানে ট্যাক্স ডিডাকশন যেগুলোর হয় সেখানে এই ডাটাটা দিতে হয়। যদি আপনার এমন কোনো ইন্টারেস্ট আপনি পেয়েছেন যেটার উপর ট্যাক্স ডিডাকশন হয় না, সেক্ষেত্রে এই যে নোটটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। যেখানে বলা হচ্ছে সিলেক্ট ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ অবলিক ফাইন্যান্সিয়াল অ্যাসেট ফর উইথআউট টিডিএস ডিডাকশন। মানে আপনার এমন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম আছে যেখানে ট্যাক্স ডিডাকশন হয় নাই। সেক্ষেত্রে আপনি এই যে এখানে এসে এই যে ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ অর ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে আপনি এন্ট্রিটা দিবেন। তো আমাদের ক্ষেত্রে ট্যাক্স ডিডাকশন হয়েছে এইজন্য আমরা এটা সিলেক্ট করেছি। এখানে যেভাবে আসলে ডাটাটা আছে মানে যেভাবে টেবিলটা আছে আমরা ওইভাবেই এটা সাজানোর চেষ্টা করেছি। এই এক্সেলটা ওইভাবেই সাজানোর চেষ্টা করেছি। আপনি চাইলে এক্সেল তৈরিও করতে পারেন বা আপনি চাইলে আপনি স্টেটমেন্ট দেখে সরাসরি এন্ট্রি করতে পারেন। এটা আসলে আপনার ব্যাপার। আমরা জাস্ট ফাস্টার করার জন্য আমরা এক্সেলটা তৈরি করেছি। তো আমরা যদি এন্ট্রিগুলা দেয়া শুরু করি, দেখেন ১ম এ সোনালী ব্যাংক আছে। আমি এখান থেকে সোনালী সিলেক্ট করলাম। দেন হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে এটা সেভিংস অ্যাকাউন্ট, রাইট? তো এটা হচ্ছে ওনার এই যে সেভিংস অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করলাম। সো অ্যাকাউন্ট নাম্বার সরি অ্যাকাউন্ট নাম্বারটা পরেরটাতে যাবে। এটা ব্রাঞ্চ নেম। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করলাম। দেন হচ্ছে ব্রাঞ্চটা দিলাম। দেন হচ্ছে গ্রস ইন্টারেস্ট কত টাকা? গ্রস ইন্টারেস্ট হচ্ছে এখানে ৳১৮৬৬ রাইট? সো আমরা এই গ্রস ইন্টারেস্ট এন্ট্রি দিলাম। দেন হচ্ছে ফিজ এবং চার্জেস। আমরা দেখতেছি ৳১,০৭০ মতো উনার ফিজ আসছে। আর টিডিএস হচ্ছে ৳২৮১। ৳২৮১ এন্ট্রি দিলাম। অ্যান্ড ইয়ার এন্ড ব্যালেন্স হচ্ছে ৳১,১৭,৩২৬ ওকে? সো আমরা এটা কোথা থেকে এন্ট্রি দিয়েছি এটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এই যে ওই অ্যাকাউন্টটা উনার। এখানে এগেইন কিছু ইনফরমেশন হাইড করা আছে। আমি একটু যদি জুম করি, দেখেন এখানে যে উনি বছরে ২ বার ইন্টারেস্ট পেয়েছে। কারণ ব্যাংক সাধারণত বছরে ২ বার ইন্টারেস্ট ক্রেডিট করে। দেখেন একবার হচ্ছে ৳১৪৪৯ এবং ট্যাক্স ডিডাকশন করছে ৳২১৮। তো ১৪৪৯ প্লাস আরেকবার উনি ৩০ জুনে একটা অ্যাকাউন্ট ইন্টারেস্ট পেয়েছে। সেটা হচ্ছে ৳৪১৭। এই ২ টা যোগ করেই উনার হচ্ছে এই যে ৳১৮৬৬ হইছে। রিলেটেড ফি ৳১,০৭৭। এটা কোথা থেকে পেয়েছি? দেখেন এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে যে এখানে আমরা কোন ফি আনতে পারবো? এখানে কি এক্সেসেস ডিউটি আনা যাবে কিনা বা অন্যান্য চার্জেস গুলো আনা যাবে কিনা? হ্যাঁ, সবই আনা যাবে। দেখেন এখানে এই যে মেইনটেন্যান্স চার্জ, ভ্যাট অন মেইনটেন্যান্স চার্জ, এসএমএস চার্জের উপরে ভ্যাট, এসএমএস চার্জের আবার কি পুল, অন্যান্য এই যে চার্জেস গুলো সবটাই আনতে পারবেন আপনি এখানে। বা ধরেন যে আপনি একটা চেকবুক নিয়েছেন। এখানে অবশ্য আছে চেকবুক। আমরা যদি খুঁজি চেকবুকের একটা চার্জেসও কিন্তু আমরা পাবো। আ এখানে যদি দেখাই আপনাদেরকে যে মেইনটেন্যান্স চার্জ এটাও কিন্তু আসছে ৳২৩০ মতো, রাইট? এই যে চেকবুক ইস্যু চার্জ ৳১২০। অর্থাৎ এই সবগুলো চার্জই কিন্তু আপনি আনতে পারবেন। কারণ এটা নিয়ে আমি দেখেছি অনেকে কোয়েশ্চেন করতেছেন যে আসলে এটা আমরা কনসিডার করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি সব ধরনের খরচই আসলে কনসিডার করতে পারবেন। সো দেখেন আমার এন্ট্রি করা হয়ে গেছে। এখন আমি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করব। এই যে এড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করব। এটাও সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক দিলাম। দেন হচ্ছে এটার নেচার হচ্ছে এটা ডিপিএস, রাইট? সো আমরা এখান থেকে এই যে অ্যারো থেকে ডিপিএসটা সিলেক্ট করলাম। এটার ব্রাঞ্চ হচ্ছে মিরপুর ব্রাঞ্চ। মিরপুর এন্ট্রি দিলাম। দেন হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি দিলাম। দেন হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে ৳১১,১১৭ ওইভাবে আমরা পেয়েছি। হ্যাঁ, আমি আর ডিটেইলসে যাচ্ছি না। ৳১৫০ হচ্ছে চার্জেস এবং ৳১৬৭৬ হচ্ছে আপনার টিডিএস এবং ইয়ার এন্ড ব্যালেন্সটা আমরা এন্ট্রি করলাম। ঠিক আছে? সো ইয়ার এন্ড ব্যালেন্সটা যদি দেখাই একটু আগে, যদিও ইয়ার এন্ড ব্যালেন্সটা দেখানো হয় নাই। এই যে দেখেন একদম ৩০ জুনে গিয়ে ইয়ার এন্ড ব্যালেন্স কত আছে সেটাই আপনাকে এন্ট্রি করা লাগবে। যেমন আগেরটার ক্ষেত্রে ৳১,১৭,৩২৬ ছিল। যেটা আমরা এই যে আগেরটার ক্ষেত্রে ৳১,১৭,৩২৬ এন্ট্রি করেছি। দেন আমরা এখন আমাদের 2nd ব্যাংকের ডিটেইলস এন্ট্রি করা হয়ে গেছে। এখন আমরা আরেকটা এড করব। এড করলাম। এটাও সোনালী ব্যাংকের। সোনালী ব্যাংক চলে আসছে। দেন হচ্ছে এটা পরেরটাও ডিপিএস, হ্যাঁ? ডিপিএস এন্ট্রি করলাম। দেন এটা হচ্ছে আপনার রামপুরা ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চের নাম হচ্ছে রামপুরা। অ্যান্ড দেন অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এন্ট্রি করলাম। দেন হচ্ছে টোটাল ইন্টারেস্ট ৳৪৪,৫০০, ৳২৪,৫০০ হচ্ছে উনার ফিজ। অ্যান্ড দেন হচ্ছে টিডিএস হচ্ছে ৳৬,৬৭৯ এবং উনার ইয়ার এন্ড ব্যালেন্স হচ্ছে ৳৬,১৯,৮৯৮ আমাদের টোটাল এন্ট্রি করা হয়ে গেছে, হ্যাঁ? তো দেখেন আমরা এখন সেভ ড্রাফট দেব। এই যে এখানে সেভ ড্রাফট দেওয়ার সাথে আমার টোটাল অ্যামাউন্টটা সেভ হয়ে গেছে। টোটাল ৳৫৫,৮৩৩ হচ্ছে উনার নেট ইনকাম। আমরা এখানেও বের করেছি। এখানে অবশ্য আমাদের যেটা আসছে আমরা একটু আপডেট করে নিই। ফাইন। ৳৫৫,৮৩৩ একদম এক্সাক্টলি মিলে গেছে। টোটাল টিডিএস হচ্ছে ৮,৬০০ ৮,০০০ এখানে মনে হয় যোগফলটা ঠিকমতো আসে নাই। ওকে। আমাদের এক্সেলে যোগফলটা ঠিক ছিল না। ওকে, এই যে ৳৮,৬৩৬ ৳৮,৬৩৬ তাহলে আমাদের ডাটা এন্ট্রি করা পারফেক্টলি ওকে। তাহলে আমরা ইনকামের ডাটাটা এন্ট্রি করলাম। এখন রিবেটে যদি আসি, এখন আমরা রিবেটে আসলাম। রিবেটে দেখেন ইনভেস্টমেন্ট ক্যাটেগরি আছে। ইনভেস্টমেন্ট ক্যাটেগরি মানে কি? আপনি যদি এই এরিয়াগুলোতে বা এই খাতগুলোতে আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন,
তো আপনি রিবেট পাবেন। রিবেট পাওয়া মানে কি আপনার ট্যাক্সটা কমবে। মানে আপনার যে ট্যাক্স পেয়েবলটা কমবে। তো উনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি উনার ডিপিএস ছিল, রাইট? ২ টা ডিপিএস ছিল। ডিপিএস এ যদি আমরা ডিটেইলসটা দেখাই আপনাদেরকে আবার ৳৪,২১০ করে উনার ইনস্টলমেন্ট ছিল একটার ক্ষেত্রে এবং আরেকটার ক্ষেত্রে উনার ইনস্টলমেন্ট ছিল ৳৫,০০০ করে। অর্থাৎ এই ২ টা ডিপিএস উনার ছিল। এখন আমরা ডিপিএসটা এন্ট্রি করব। তো একটা হচ্ছে কত ৳৪,২১০ করে, হ্যাঁ? ১২ মাসের জন্য এবং আরেকটা হচ্ছে ৳৫,০০০ করে। ৳৫,০০০ করে ১২ মাসের জন্য। আমরা যদি এটাকে বের করে রাখি মানে আমি ইয়ারলিটা বের করে নিচ্ছি। একটা ৳৫,০০০ করে আরেকটা হচ্ছে ৳৪,২১০ করে। ওকে। তো আমরা এখন এন্ট্রিটা করব। তো এন্ট্রিটা করার ক্ষেত্রে আমাদের এগেইন এখানকার ডাটাটা লাগবে। আমরা দেখেন এখানে যদি আমরা দেখি ১ম টা হচ্ছে লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম। আপনারা যদি লাইফ ইন্সুরেন্স করে থাকেন তাহলে আপনি এখানে ডেটাটা ইনপুট করবেন। আমাদের ক্ষেত্রে ডিপিএসটা আছে আমরা ডিপিএস এর এখানে আসলাম। এখান থেকে আমরা সোনালী ব্যাংক সিলেক্ট করলাম। দেন অ্যাকাউন্ট নাম্বার আমরা এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট নাম্বার আমার আছে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করলাম। দেন এখানে অ্যামাউন্টটা হচ্ছে ১ম টার ক্ষেত্রে ৳৫০,৫২০। দেন এই যে আমার ডাটাটা ইনপুট হইছে। এখন অ্যাড এ গিয়ে আমি আরেকটা ডিপিএস এড করব, হ্যাঁ? সোনালী ব্যাংক। দেন হচ্ছে পরেরটার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এন্ট্রি করি। অ্যান্ড দেন এটার হচ্ছে ৳৬০,০০০ যেহেতু ৳৫,০০০ করে ৳৬০,০০০ এন্ট্রি করা হইছে। তাহলে দেখেন এখানে টোটালটাই চলে আসছে। যদিও ৳১,২০,০০০ পর্যন্ত পাওয়া যায় তার ক্ষেত্রে টোটাল হচ্ছে কত? টোটাল ৳১,১০,০০০ সামথিং হবে, রাইট? হ্যাঁ, ৳১,১০,৫২০ অর্থাৎ ৳১,১০,৫২০ উনার অ্যালাউড। এরপরে দেখেন উনার হচ্ছে উনার যদি সেলারি স্টেটমেন্টে আমরা আসি, সেলারি স্টেটমেন্টে উনার একটা কন্ট্রিবিউশন ছিল, রাইট? মানে সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যে কন্ট্রিবিউশন, হ্যাঁ? এই প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশনের উপরেও কিন্তু ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়া যায়। তো এটা হচ্ছে এই যে এটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য যেটা অ্যাপ্লিকেবল। আমরা এখানে আসলাম, এখানে আসার পরে অ্যাকাউন্ট নাম্বারটা দেয়া লাগবে, রাইট? সো আমাদের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেয়া আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই যে এখান থেকে আমরা কপি করব। যদিও এটা এডিট করা আসলে, হুম? তো আপনার ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এবং কন্ট্রিবিউশনটা হচ্ছে কত? ৳৪৮,০০০, রাইট? সো আমি এই যে ৳৪৮,০০০ এন্ট্রি করলাম। এরপর দেখেন অ্যাপ্রুভ বেনিভোলেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্সুরেন্স প্রিমিয়ামে তার কন্ট্রিবিউশন ছিল। এই যে দেখেন আপনি এমপ্লয়ি বেনিভোলেন্ট ফান্ডে ছিল কত টাকা? ৳১৫০ করে ৳১৮০০ র মতো ছিল। তো আমরা এই যে এখানে এই যে বেনিভোলেন্ট ফান্ড যেটা এখানে আমরা ৳১৮০০ দিয়ে দেব। এই হচ্ছে তার টোটাল এন্ট্রি। আমাদের টোটাল রিবেটের কাজ হচ্ছে এটাই। এখন দেখেন আমার ক্ষেত্রে আমি অন্যগুলোতে দিই নাই। যেমন এখানে লাইফ ইন্সুরেন্স প্রিমিয়ামে আমরা এন্ট্রি করি নাই। কেন? তার কোনো লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম নাই। আপনার ক্ষেত্রে যদি লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম থাকে আপনি এখানে এন্ট্রি করবেন। এই যে পলিসি নাম্বার দিয়ে আপনি এন্ট্রি করবেন। তো আমরা এখানে সেভ ড্রাফট দেব। তো সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এখন আমরা এক্সপেন্ডিচার ট্যাবে আসবো। তো দেখেন এক্সপেন্ডিচার ট্যাবে যখন আমরা আসছি এরকম একটা ইন্টারফেস আসছে। সো এক্সপেন্ডিচার মানে কি হচ্ছে আপনার 1st অফ জুলাই ২০২৪ থেকে ৩০শে জুন ২০২৫ এই সময়ের মধ্যে আপনার কি পারপাস কত টাকা খরচ হয়েছে তার ডিটেইলসটাই কিন্তু আপনার এখানে এন্ট্রি করা লাগবে। মানে আপনার জীবন ধারণের জন্য যে পরিমাণ খরচ হয়েছে তার ডেটাটা আপনাকে এন্ট্রি করা লাগবে। তো এক্সপেন্ডিচারের ডিটেইলস নিয়ে সম্পূর্ণ A to Z আলোচনাটা আমাদের এই ভিডিওতে ছিল। সো আপনি এই ভিডিওটা দেখতে পারেন তাহলে সম্পূর্ণ ডিটেইলসটা আপনি জানতে পারবেন। তো এখানে দেখেন বিভিন্ন হেড আছে। হেডগুলো ধরে আপনাকে এন্ট্রিটা দেয়া লাগবে। তো আমরা যে ব্যক্তি ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছি এখানে আমরা ফুড, ক্লদিং এবং আদার এসেনশিয়াল পারপাস ৳৯০,০০০ মতো দিয়েছি এবং অ্যাকোমোডেশন পারপাস হচ্ছে তার ৳৩০,০০০ মতো তার খরচ হয়েছে। এবং আমরা যদি অটো এবং ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস দেখি তার আদার ট্রান্সপোর্টেশন বাবদ ৳৫,০০০ মতো একটা খরচ হয়েছে। আর হাউস হোল্ডের এখানে ইলেকট্রিসিটি বাবদ তার একটা খরচ আছে ৳১২,০০০। গ্যাস, ওয়াটার এবং গার্বেজ বাবদ ৳৫,০০০ মতো একটা খরচ হয়েছে। ফোন, ইন্টারনেট বা টিভি চ্যানেলে তার খরচ হয়েছে ৳১০,০০০ মতো। আর তার যদি ফেস্টিভ্যাল খরচ দেখি ৳২০,০০০ মতো তার একটা ফেস্টিভ্যাল এক্সপেন্সেস আছে। এই হচ্ছে তার এক্সপেন্ডিচারের ডিটেইলস। আপনার ক্ষেত্রে আপনার জন্য যে অ্যাপ্লিকেবল এক্সপেন্ডিচারটা আছে সেটাই আপনাকে ফিল আপ করা লাগবে। তো এক্সপেন্ডিচার নিয়ে যেটা বললাম এই ভিডিওতে আমরা আমাদের বিস্তারিত আলোচনা করেছি। আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। তো আমরা দেখতেছি তার ৳১,৭২,০০০ মতো তার একটা এক্সপেন্ডিচার হয়েছে। আর এখানে যদি ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে দেখেন সে আসলে সোর্স ট্যাক্সে কত টাকা সে ট্যাক্স দিয়েছে। তো আমরা যেটা দেখেছি আমাদের ক্ষেত্রে যে ব্যাংক স্টেটমেন্টের এনালাইসিস করে আমরা যেটা এক্সেলে এনেছিলাম ৳৮,৬৩৬ মতো তার ট্যাক্স এট সোর্সে ট্যাক্স ডিডাকশন হয়েছিল, রাইট? এটা আমাদেরকে এখানে এন্ট্রি দিতে হবে। দেখেন এটা একটা টেকনিক্যাল ব্যাপার। অর্থাৎ আপনার যত টাকা আপনার থেকে এট সোর্সে ডিডাকশন হয়েছে টোটালটা আপনার দেয়া লাগবে। এটা অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট আমরা লিখলাম। আর দেখেন এটা একটা কমেন্ট দেয়া যায়। এখানে আমরা কেন লিখেছি দেখেন, আমরা যদি উপরে আসি এটা কমেন্ট দেওয়ার একটা অপশন আছে। মানে আপনি এখানে যে খরচগুলো দেখাচ্ছেন এই খরচগুলোর এগেইনস্ট এ যদি আপনি চাইলে কোনো কমেন্ট দিতে পারেন অর্থাৎ আপনার যেকোনো কমেন্ট আপনি চাইলে পাস করতে পারেন। তো এখানে কি কমেন্ট মানে ধরেন যে আপনার এই যে ৳২০,০০০ ফেস্টিভ্যাল আপনার কি পারপাস খরচ হয়েছে বা কোনো ইভেন্ট পারপাস কিনা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ৳৮,৬৩৬ আমরা দিয়ে দিলাম অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। এখানে আরেকটা টেকনিক্যাল জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে লোনের আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন লোনের যে ইন্টারেস্ট যদি আপনি পে করে থাকেন তাহলে লোনের এই ইন্টারেস্টটা আপনার এখানে মেনশন করা লাগবে।
তো এই হচ্ছে ডিটেলস মানে এক্সপেন্ডিচারের ডিটেলস। আমরা এখানে সেভ ড্রাফট দিয়ে নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপটা হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটিজ স্টেটমেন্ট। তো অ্যাসেট এবং লায়াবিলিটি স্টেটমেন্টটা মানে কি, যে আপনার কী কী পরিমাণ সম্পত্তি আছে এবং কী কী পরিমাণ দায় আছে এটা দেওয়া লাগবে। তো আপনারা যারা আগের বছর ট্যাক্স রিটার্নটা জমা দিয়েছেন তারা এখানে ইম্পোর্ট এবং অটোফিলে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাসেটগুলো মানে গত বছরের অ্যাসেটগুলো চলে আসবে। দেন আপনি এডিট করবেন, যেগুলো আছে সেগুলো রাখবেন, যেগুলো নাই সেগুলো ডিলিট করে দিবেন, বা কিছু ব্যালেন্স চেঞ্জ হবে, ব্যালেন্সগুলো চেঞ্জ করে দিবেন। তো আমাদের ক্ষেত্রে আসলে তার আগের বছর আসলে ট্যাক্স রিটার্নটা অনলাইনে দেওয়া ছিল না, তো আমরা এখন নতুন করে ডাটাগুলো এন্ট্রি করবো। তো আমরা এই যে অ্যাসেটে যখন আসতেছি, দেখেন অ্যাসেটের অনেক ক্যাটাগরি আছে। কারণ ধরেন যে বাংলাদেশে যতগুলো লোক ট্যাক্স রিটার্ন সাবমিশন করবে তার যত ধরনের অ্যাসেট আছে সবগুলোই কিন্তু এখানে আছে, মানে বা সবগুলোর জন্য ক্যাটাগরি দেওয়া আছে, রাইট? সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটাই আপনাকে এখান থেকে পিক করতে হবে এবং সেখানেই অ্যাপ্লিকেবল ফিল্ডগুলোতে আপনাকে ডাটাটা এন্ট্রি করা লাগবে। তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওনার কি ছিল, ওনার কিছু ফিনান্সিয়াল অ্যাসেট ছিল। তো আমরা এই যে ফিনান্সিয়াল অ্যাসেটে আসলাম এবং ডিপিএসে আসলাম। ওনার ডিপিএস ছিল, আমরা ডিপিএসে এসে এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম আমরা ইম্পোর্ট করব ইনকাম থেকে। দেখেন ওনাদের দুইটা ডিপিএস ছিল, ডিপিএস এর ক্লোজিং ব্যালেন্স আমরা যেটা দিয়েছি সেটা অটোমেটিক্যালি পিক করতেছে। আমি সিঙ্ক করলাম, সিঙ্ক করার সাথে সাথে এখানে চলে আসছে, আমরা এন্ট্রি করে নিলাম। এরপর দেখেন প্রভিডেন্ট ফান্ড, ওনার একটা প্রভিডেন্ট ফান্ড ছিল। ওনার এই প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ডেটাটা আমরা মানে ইনপুট করব। তো আমি এমপ্লয়ের নাম জাস্ট ইএনও অফিস দিলাম, যেহেতু আগেও ইএনও অফিস ছিল। আপনার ক্ষেত্রে আপনার যে সরকারি অফিসের নাম সেটা আপনি দিবেন। পার্টিকুলার্স অফ ফান্ড আমরা দিলাম জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এবং ওনার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দেবো। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের এখানে ছিল, অ্যাকাউন্ট নাম্বারটা এই যে এখানে আছে অ্যাকাউন্ট নাম্বারটা। আমরা অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিয়ে আসলাম অ্যান্ড দেন ব্যালেন্স কত টাকা, এই যে 4,63,000 সামথিং টাকাতে তার ব্যালেন্স আছে, আমরা এই টাকাটা দিয়ে দিলাম। সো আমরা প্রভিডেন্ট ফান্ডে ডাটা ইনপুট করলাম। এরপর হচ্ছে দেখেন তার এখানে তার এরপরে ফার্নিচারে তার কিছু ওপেনিং ফার্নিচার ছিল, হ্যাঁ ফার্নিচার এবং যেগুলো সে পারচেস করেছে আমি দিলাম 30টার মতো, এবং এখানে হচ্ছে 2 লাখ টাকার মতো তার একটা ফার্নিচার ছিল। এটা গত বছরের ওপেনিং হিসেবে ছিল, আমরা দেখাই দিলাম। এরপরে দেখেন তার ক্যাশ অ্যান্ড ব্যাংকে আমরা আসলাম, নোট অ্যান্ড কারেন্সির মধ্যে আসলাম। নোট অ্যান্ড কারেন্সি আসার পরে এই যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করবো। এই যে এখান থেকে আমরা এই যে মানে আমরা কোথা থেকে আসছি দেখেন, এই যে প্লাস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট ফ্রম ইনকামটা আসছে। আমরা অলরেডি ইনকামে সোনালী ব্যাংকের একটা ডিটেলস দিয়েছি 1,17,000 টাকা, সেটা আপনাদের অলরেডি চলে আসছে। দেন নিচের দিকে এসে দেখেন এখানে যে তার গত বছরের নেট অ্যাসেট কত ছিল। তো তার গত বছরের নেট অ্যাসেট ছিল হচ্ছে দেখেন 12,69,000, আমরা এটা নিয়ে আসছি। গত বছরের রিটার্ন দেখে আমরা 12,69,689 টাকা এটা নিয়ে আসছি। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের এখনো নেগেটিভ দেখাচ্ছে, মাইনাস হয়ে আছে। মাইনাস হয়ে আছে এজন্যই, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, তার একটা কি ছিল, তার একটা পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ? তো এইটার ডেটাটা আমরা আসলে ইনপুট করি নাই। এটা ডাটাটা এখন আমরা ইনপুট করব, যেহেতু এটা আসলে আমরা স্কিপ করে গেছি। দেখেন আমরা ইনকামে আসবো। ইনকামে আসার পরে আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসলাম। ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসার পরে আমি এই যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট ব্যাংকের এখানে দেখেন আমরা যদি একদম নিচের দিকে আসি, দেখেন এই যে পোস্ট অফিস আছে। এটা আপনাদের অনেকের কই ছিল যে পোস্ট অফিসে যদি কারো সেভিংস অ্যাকাউন্ট থাকে, এখান থেকে যে ইন্টারেস্টটা হয়, ইন্টারেস্ট ইনকামটা হয়, সেটা আমরা কিভাবে দেখাবো? তাহলে দেখেন এখানে এই যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট হচ্ছে এখান থেকে আমি টার্ম ডিপোজিট সিলেক্ট করলাম। কেন? উনি আসলে একটা নির্দিষ্ট সময়ের জন্য রেখেছে, আমাদের ক্ষেত্রে 3 বছরের জন্য রেখেছে। ওনার মেয়াদ পূর্তিতে উনি আসলে টাকাটা পেয়েছে। তো আমি এখানে উত্তরটা দিলাম। তাহলে অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে দেখেন পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে মেনশন করা লাগবে, অর্থাৎ আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেয়া লাগবে। সো গ্রস ইন্টারেস্ট যেটা ওনার দেয়া আছে, উনি গ্রস ইন্টারেস্ট হিসেবে প্রায় ৬৬,০০০ টাকার মতো উনি গ্রস ইন্টারেস্ট পেয়েছে, এবং এখান থেকে এখানে কোনো চার্জেস ছিল না, এবং ওনার হচ্ছে টিডিএস হিসেবে ৬,৬০০ টাকা ওনার কেটে রাখা হয়েছে, এবং ওনার ব্যালেন্স হচ্ছে 0, কারণ এটা এনক্যাশ হয়ে গেছে। এখন আমরা যদি এটা সেভ দিই, এটা সেভ হয়ে গেছে। দেখেন আমরা কিভাবে এন্ট্রি করেছি। অ্যাকাউন্ট নাম্বারটা ডেফিনিটলি আপনার দেয়া লাগবে, এবং দেন হচ্ছে গ্রস ইন্টারেস্ট আপনার দেয়া লাগবে, এবং হচ্ছে আপনার যদি কোনো ফি থাকে ফিটা আপনি দিবেন, এবং টিডিএসটা আপনি দিবেন। তো এইভাবে আপনাকে এন্ট্রি করা লাগবে। তো আমাদের এটা আসলে এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টে আসি, তো দেখেন আমরা যদি এই যে টার্ম ডিপোজিটের এখানে ইম্পোর্ট ফ্রম ইনকাম থেকে আনতে চাই, এখানে দেখেন ব্যালেন্স 0 দেখাচ্ছে। অর্থাৎ এখানে আসলে যেহেতু আমরা 0 দিয়ে আসছি, 0ই দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আসবে না। যদি আপনার মানে ক্লোজিং ব্যালেন্স থাকতো, ক্লোজিং ব্যালেন্সটা চলে আসতো। সো আমরা যদি নিচের দিকে আসি, দেখেন 11,762 টাকার মতো আমাদের ডিফারেন্স দেখাচ্ছে। ডিফারেন্স দেখাচ্ছে বলতে আমরা যে অ্যাসেটগুলো এন্ট্রি করেছি তার একটা ডিফারেন্স এখানে দেখাচ্ছে। সো অ্যাসেট এবং লায়াবিলিটিজ আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা আমাদের এই 2টা ভিডিওতে আমরা আসলে আলোচনা করেছি। এটা যদিও গত বছরের ভিডিও, কিছু চেঞ্জ আছে। কিছু চেঞ্জ বলতে এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম নিয়ে, মানে এগুলো যেটা আমরা ইনকামগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি, এই রিলেটেড কিছু চেঞ্জ আছে। আর অন্যান্য ইনফরমেশনগুলো একই রকম আছে, কারণ আমরা এখানে মাত্র কয়েকটা ডেটা দেখাইছি, মানে অল্প কয়েকটা অ্যাসেট আছে। আপনার এর বেশি অ্যাসেট থাকতে পারে, আপনার সঞ্চয়পত্র থাকতে পারে, এগ্রিকালচারাল প্রপার্টি থাকতে পারে, বা নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকতে পারে। তো আপনার যদি এই ধরনের কোনো প্রপার্টি থাকে, আসলে আপনি কিভাবে ফিল আপ করবেন, ওই পুরোটাই আমরা আসলে আনার চেষ্টা করেছি, মানে এই 2টা ভিডিওতে। তো আপনারা এই ভিডিও 2টা দেখলে আসলে অ্যাসেট লায়াবিলিটি নিয়ে অনেক ভালো একটা আইডিয়া আপনার হয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে দেখেন এখানে আসলে যেটা করতে হবে,
তো এখানে দেখেন 11,762 টাকা যেটা নেগেটিভ আছে আমাদেরকে সেটা কি করতে হবে? সেটা আসলে 0 করতে হবে। আচ্ছা তার আগে আমি যদি একটু বলি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে দেখেন আমি যে অ্যাসেটগুলা এড করেছি মানে এখানে যত ধরনের অ্যাসেট আমার আছে যদি অত বেশি অ্যাসেট নাই মানে আমার ডিপিএস আছে অ্যান্ড দেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের একটা ব্যালেন্স আছে, হ্যাঁ? দেন ফার্নিচার আছে এবং ব্যাংকে কিছু টাকা আছে। এই সবগুলা মিলে আমরা দেখতেছি যে টোটাল ১৬,৩৭,৮০৩ টাকার মতো উনার কি আছে? উনার সম্পত্তি আছে। দেন উনার কোনো লায়াবিলিটি নাই। এটা হচ্ছে সম্পত্তি এবং গত বছর উনার ১২,০০,০০০ টাকার মতো একটা সম্পত্তি ছিল। ১২,৬৯,০০০ টাকা। তাহলে এই ২ টার যে ডিফারেন্স অর্থাৎ এই ১৬,৩৭,৮০৩ টাকা থেকে ১২,৬৯,৬৮৯ টাকা এটা মাইনাস করার পরে ৩,৬৮,১১৪ টাকা হচ্ছে উনার নেট ওয়েলথ বাড়ছে। অর্থাৎ উনার সম্পত্তি বাড়ছে। একই রকমভাবে উনার আবার খরচ হইছে ১,৮০,৬৩৬ টাকা। এটা আমরা কোথায় দেখেছি? এটা এই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস মানে আমরা যে এই যে এক্সপেন্ডিচার যে ট্যাবটা ফিল আপ করেছিলাম না এখানে? এটার যে টোটালটা, এই টোটালটা চলে আসছে ১,৮০,০০০ টাকার মতো। অর্থাৎ উনার ৩,৬৮,০০০ টাকার উনার কি সম্পত্তি বাড়ছে। উনি আবার খরচও করেছে ১,৮০,০০০। তাহলে এর পরিমাণ উনার কি হয়েছে? ফান্ড আউটফ্লো হইছে। মানে টোটালি তো উনার এই ২ টাই খরচ। এটা ধরেন যে সম্পত্তি বাড়ছে আর ওইটা উনি খরচ করেছে। মানে ২ টার কারণে উনার কিন্তু টাকা চলে গেছে, রাইট? তাহলে এই ২ টা যোগ করে ৫,৪৮,৭৫০ টাকা উনার আউটফ্লো হয়েছে। তাহলে উনার ইনকাম কত হইছে? মানে সোর্স অফ ফান্ড কত? ৫,৩৬,০০০ টাকা। এজন্য বলতেছে আপনার ১১,০০০ টাকা এখনো কি আছে? নেগেটিভ আছে। তাহলে এটা আসলে আমরা নেগেটিভ রাখবো না। এজন্য আমাদেরকে কি করতে হবে? দেখেন আমরা এখানে কি করেছি? আমরা এক্সপেন্ডিচার এর এখানে আমরা এখানে খরচগুলো হাইপোথেটিক্যাল দিয়েছি। তো আমরা এখান থেকে একটা খরচ কমাই দিলে এটা মিলে যাবে বা আমরা মিলাইতে চেষ্টা করব। তবে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনার যখন এই ধরনের কোনো শর্টেজ বা এক্সেস আপনি দেখবেন, আপনাকে দেখতে হবে আপনি যে ডেটাটা ইনপুট করেছেন সেটা আসলে কারেক্টলি ইনপুট করেছেন কিনা। আপনার সম্পত্তিগুলো ঠিকভাবে আসছে কিনা এবং ঠিক দামে আসছে কিনা। যে ভ্যালুতে আসার কথা ওই ভ্যালুতে আসছে কিনা। এই সবগুলো জিনিসই আপনি চেক করবেন। চেক করে যদি ঠিক পান সেক্ষেত্রে আপনি এই যে আমি যেটা এখন দেখাচ্ছি যে আমরা এই যে এক্সপেন্ডিচার এখানে ওনার যে ফেস্টিভাল এক্সপেন্সেস হইলো যেটা ২০,০০০ টাকা এটাকে আমরা নীল করে দিলাম, হ্যাঁ? এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি সেভ ড্রাফট দিলাম। সেভ ড্রাফট দেওয়ার পরে আমি যখন এখন অ্যাসেট লায়াবিলিটিতে আসতেছি, দেখেন এখন ব্যালেন্স কি হয়ে গেছে? ৮,২৩৮ টাকা পজিটিভ ব্যালেন্স চলে আসছে। তাহলে এই পজিটিভ ব্যালেন্সটা এখন আমরা কি করব? এই যে ক্যাশ ইন হ্যান্ড আছে, এই যে ক্যাশ ইন হ্যান্ডে আমরা পজিটিভটা দেখাই দেব। পজিটিভটা দেখানোর সাথে, সাথে এটা শূন্য হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা এভাবে এটা মিলাইতে পারি। সো এক্সপেন্ডিচার এর জন্য আমাদের এখানে এই যে টিডিএস অ্যামাউন্টও চেঞ্জ করতে হবে। কারণ আমাদের ৬,৬০০ টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে আমরা ধরে নিয়েছি। এই ২ টা যোগ করলে এই ২ টা যোগ করলে ১৫,২৩৭ টাকা হয়। এই ১৫,২৩৭ টাকা আমরা দিয়ে দিলাম। এটা সেভ ড্রাফট দিলাম। সেভ ড্রাফট দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে আবার একটু চেঞ্জ করতে হবে। যেহেতু ডিফারেন্সটা ৬,৬০০ টাকা আবার নেগেটিভ আসতেছে। আমরা এখানে এটাকে এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এই যে ১,৬৩৮ টাকা আসছে এখন, হ্যাঁ? এখন এই ১,৬৩৮ টাকা আমরা এন্ট্রি দিয়ে দিলাম। মানে ক্যাশ ইন হ্যান্ড এন্ট্রি দিলাম। সো আমরা এখন সেভ ড্রাফট দিচ্ছি। সেভ ড্রাফট দেওয়ার পরে এখন ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসলাম। সো দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসার পরে আমাদের এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছে আসলে আপনার এমপ্লয়মেন্ট ইনকাম থেকে কত ইনকাম হইছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে কত হইছে, আপনার এক্সেম্পটেড ইনকাম কোথা থেকে আসছে আপনি এই যে অ্যারো থেকে দেখতে পারবেন, হ্যাঁ? তো এখানে আসলে এটা একটা ডিটেইলস ক্যালকুলেশন যে ক্যালকুলেশনটা আমরা আসলে আগে অফলাইনে করতাম। তো এখানে যেটা হইছে যে আসলে এটা এখন অটোমেটিক্যালি মানে সিস্টেমে ডিটারমাইন করবে। এটা অ্যাজ ইট ইজই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা আসলে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। শুধু এই যে এখানে ২ টা কলম দেখতেছেন এখানে এই ২ টা জায়গায় শুধু চেঞ্জ করা যায়। আর কোথাও চেঞ্জ করা যায় না। আচ্ছা এখন দেখেন আমরা যদি দেখি তার টোটাল অ্যামাউন্ট পেয়েবল আসছে ১৫,২৩৬ টাকা। যদি আমরা জানি একজন পুরুষ করদাতার ক্ষেত্রে কি হয় ৩.৫ লাখ টাকা পর্যন্ত তো এক্সাম্পশন পাওয়া যায়। যদিও তার টোটাল ইনকাম ৩,৬০,০০০ টাকা আসছে। তাহলে তার ট্যাক্স তো আসলে মিনিমাম ট্যাক্স আসার কথা। তো এখানে দেখাচ্ছে মিনিমাম ট্যাক্স ৩,০০০ টাকায় আসছে এই যে দেখেন লোকেশন ওয়াইজ। কিন্তু এই যে এট সোর্স এ যে ডিডাকশনটা হইছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, পোস্ট অফিস থেকে, রাইট? এগুলো কিন্তু আমাদের দেশের ১৬৩ সেকশন অনুসারে মিনিমাম ট্যাক্স। হ্যাঁ? তো এই মিনিমাম ট্যাক্সটা আসলে পেয়েবল হিসেবে আসে। এটাই আপনার পেয়েবল ট্যাক্স। এখন দেখেন তার মানে কি এটা কি তার পকেট থেকে দেওয়া লাগবে? না, জিনিসটা এরকম না। আসলে তার পকেট থেকে দেওয়া লাগবে না। কারণ তার থেকে তো অলরেডি ডিডাকশন হয়েছে। সেটা তাকে ক্লেইম করতে হবে। এখন এই যে আমরা আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে এই ক্লেইমটা করব। অর্থাৎ আপনার থেকে সোর্সে যে ট্যাক্সটা কেটে রাখা হইছে সেটা এখন আমরা ক্লেইম করব। তো সোর্স ট্যাক্স ক্লেইম করা নিয়ে মানে এই টপিকটা নিয়ে আমার এই ভিডিওটা আছে। ডিটেইলস আমরা আলোচনা করেছি A to Z যে আপনার যত ধরনের আসলে সোর্স ট্যাক্স থাকে সবগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো আপনার নলেজটাকে এনরিচ করবে। আপনার যদি শিখার আগ্রহ থাকে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। সো এখানে দেখেন ২ টা অপশন আছে ইংরেজি এবং হচ্ছে বাংলা। আপনি চাইলে ইংরেজিতেও দেখতে পারেন, আপনি চাইলে বাংলাতেও দেখতে পারেন। এই পাশে যদি আমরা আসি দেখেন ক্লেইম সোর্স ট্যাক্স আছে এবং হচ্ছে আপনার ক্লেইম EIT আছে। তো আমরা যদি ক্লেইম সোর্স ট্যাক্সে ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো ফিল্ড আসছে। দেখেন আপনি সরকারি চাকরিজীবী হিসেবে আপনার যদি ট্যাক্স কাটা হয় মানে আপনার সেলারি থেকে যদি ট্যাক্স কাটা হয় এই যে সেলারি আইবেস প্লাস এখানে ক্লিক করার পরে আপনি অ্যামাউন্টটা ক্লেইম করবেন। ক্লেইম করার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি পার্টিকুলার এন্টিটি পেয়ে যাবেন দেন আপনি সেভ করে নিবেন। তো এটা যাদের থেকে ট্যাক্স ডিডাকশন হয় মানে সেলারি থেকে যদি কারো ট্যাক্স ডিডাকশন হয় তখন এটা অ্যাপ্লিকেবল। আর আমরা যে আমার যে ট্যাক্স ডিডাকশনটা করেছি এই লোকের ক্ষেত্রে সেটা আমরা এখানে এসে এই যে সিঙ্ক ফ্রম ইনকাম এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সিলেক্ট অল দেওয়ার পরে আমরা এখান থেকে
দেখেন এখানে সবগুলো চলে আসছে। দেখছেন? এখানে আমরা যতগুলো দিয়ে আসছি, মানে আমার যে যত ধরনের ইনকামটা আমি দিয়ে আসছি, সবগুলো ইনকামের ট্যাক্সটা আমার ক্লেইম করা হয়ে গেছে। তো এই লোকের ক্ষেত্রে আর অন্য কিছুই নাই। এখন আপনার যদি সঞ্চয়পত্র থাকে, অনেক সরকারি চাকরিজীবীরই কিন্তু সঞ্চয়পত্র থাকে, রাইট? তো সঞ্চয়পত্রটা আপনার এখানে আসবেন। আসার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কি করবেন? এই যে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি ডিটেইলস পেয়ে যাবেন, হ্যাঁ? মানে আপনার ক্লেইমেবল অ্যামাউন্টটা পেয়ে যাবেন। এটা আমার এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আপনি এখান থেকে এটা দেখে নিয়েন। আমরা এখানে আর আলোচনা করতেছি না। এর বাইরে আপনার আদার যদি টিডিএস ক্লেইম করার দরকার হয়, আপনি এখান থেকে ক্লেইম করতে পারেন। আমাদের সবগুলো ডাটা এন্ট্রি করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে দেখেন এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এসে দেখতে পারবেন যে আপনার যে টাকাটা কিভাবে আসছে। যেমন ব্যাংক থেকে আমাদেরটা আসছে। তো আপনার ডাটাটা এন্ট্রি করার পরে আপনি এই যে নিচের দিকে গো টু ই-রিটার্ন যেটা এই যে এই জায়গাটাতে এখানে ক্লিক করলে ই-রিটার্ন এ চলে যাবে বা এখানে এই যে গো টু ই-রিটার্ন এখান থেকেও আপনি যাইতে পারেন। তো আমি এই যে গো টু ই-রিটার্ন এ দেওয়ার পরে আমার ই-রিটার্ন এর পোর্টালে আমরা ব্যাক করব আবার। সো ই-রিটার্ন পোর্টালে আমাদের এই যে ট্যাক্স পেমেন্ট যেখান থেকে আমরা যে ট্যাবটা থেকে আসলে ওইখানে গিয়েছি সেটাই চলে আসছে। আমরা যদি দেখি এই যে দেখেন আমার এখানে ৳১৫,২৩৬ পেয়েবল ছিল এবং ৳১৫,২৩৬ আমার সোর্স ট্যাক্স আসছে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে আসলে কি পারপাস সোর্স ট্যাক্সটা আসছে। এটা ব্যাংক থেকেই আসছে। অর্থাৎ এর কোনো পেয়েবল নাই। ঠিক আছে? এখানে অর্থাৎ এই যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল কত? ১৫,২৩৬। টোটাল পেমেন্ট কত? ১৫,২৩৬। যার কারণে এই যে পে নাও অপশন এটা কিন্তু কি নাই। এটা ব্লার হয়ে আছে। এটা আর এখন দেখাচ্ছে না। তো আপনি এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন এ যাওয়ার পরে রিটার্নটা আপনার সামনে আসবে। রিটার্নটা এটা আসলে ব্লার করা আছে যেহেতু এটা আসলে কনফিডেনশিয়াল ইনফরমেশন। আপনি এখান থেকে বাংলা বা ইংরেজিতে আসলে রিটার্নটা দেখে নিবেন যে আসলে ফাইনাল সাবমিশন করার আগে আপনি দেখে নিবেন যে এটা আসলে সব ইনফরমেশন গুলো কারেক্টলি আসছে কিনা। তো আপনি যদি সবগুলো ডাটা মানে সঠিক পান সেক্ষেত্রে এই যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে একটা আসলে কনফার্মেশন চাইবে। ওই কনফার্মেশন দেওয়ার পরে আপনি রিটার্নটা সাবমিশন করতে পারেন। রিটার্নটা ফাইনালি সাবমিশন করার পরে আপনি এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ পাবেন যে আপনার রিটার্নটা সাবমিশন করা হয়েছে। হ্যাঁ? তো আপনি অ্যাকনলেজমেন্টটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাকনলেজমেন্টটা চাইলে আপনি যে ডাউনলোড করবেন সেটা আপনি এই যে ট্যাক্স রেকর্ড থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আমি ডিটেইলস এই ভিডিওতে আলোচনা করেছি। এখন আর কথা বলতেছি না। আপনি মানে আপনার কাজ যেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিশন করার পরে আসলে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে রাখা, রিটার্নটা বাংলাতে এবং ইংরেজিতে ডাউনলোড করে রাখা। পরবর্তীতে এটা কি হবে? এটা আপনার কাজে আসবে। পরের বছর যখন আপনি রিটার্ন সাবমিশন করবেন এটা আপনাকে হেল্প করবে। কারণ আমাদের রিটার্নটা মানে প্রিভিয়াস ইয়ার এর রিটার্নটা আমাদের সবসময় দরকার হয়। এর পাশাপাশি আপনার আরেকটা মেইন কাজ হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেটটাও আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আসলে একজন চাকরিজীবী কিভাবে তার রিটার্নটা সাবমিশন করবে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন রেইজ করতে পারেন বা আপনারা চাইলে এই Facebook গ্রুপটাতেও জয়েন করতে পারেন।